నక్కు వాయం వెస్టండి మేడం నిన్నిప్పోడే చంపెటాడు నేనే చంపెటాడు। তুমি একদম ঠিক কথা বলেছো। কিছু ছবি পুজোয় রিলিজ হলো, তুমুল ব্যবসা করলো, তারপরে ওই ছবিগুলো দেখতে দেখতে আমি 1400 খিস্তি মারছি। দেবাশিস মন্ডল না, চিনতে পারছো? ক্যামেরার পিছনে যে দাঁড়িয়ে আছে ওকে একবার ওটা একটু ঘুরিয়ে দেখাতে হবে। বাবাই তো অন্ধ গান। না দেবাশিস বোঝা মন্ডল যাচ্ছে লাইভ। ও একদম দেবাশিসদার মতন লাগছে। আমার মনে হয় দেবাশিসদা, তোমার যদি কখনো বডি ডাবল দরকার হয় তুমি ওকে হায়ার করে নিয়ে যেতে পারো। আচ্ছা, এবার টপিকে ফিরি। ঋষভদা, তোমাকে বেশ কয়েক মাস কয়েক বছর ছবিতে দেখা যায়নি। তোমার পায়ের মনে হয় কিছু একটা ইনজুরি ছিল। না, গায়েব হয়ে যায়নি। আমি 3 মাস ছিলাম না এখানে, লন্ডনে ছিলাম। ওখানে 4টে ছবি করেছি এসকে মুভিজের সাথে। তারপরে আমার পায়ে একটি অস্ত্রোপচার হয়, আমার এসিএল টিয়ার ছিল। তো সেটা করার পর আমি 4-5 মাস কাজ করতে পারিনি, এবং তারপরে ফিরেই তাহাদের কথা আমার প্রথম কাজ আর কি, পোস্ট অপারেশন। তো সেই জন্য, এবং আমার সব ছবিগুলো রেডি হয়ে আছে, রিলিজ করছে না, অনেক দিন রিলিজ হচ্ছে না। লাস্ট মনে হয় প্রসেনজিৎ হ্যাঁ, মানে তারপরে আর কিছু রিলিজ করছে না। সেটা কেন জানি না, সেটা দর্শক আমাকে চাইছে না বলে, না প্রডিউসাররা চাইছে না বলে, না কী হচ্ছে বুঝতে পারছি না। তবে এইবার লাইন আপ আছে, প্রায় 8টা ছবি লাইন আপ আছে। ইভেন আমার তেলেগু ছবি যেটা ডেবিউ করেছি, তেলেগু ছবি দাক্ষিণা, ওটাও লাইন আপে আছে। তো তাহাদের কথা দিয়ে শুরু হলো, আশা করি এই বছর 8টা রিলিজ হবে। তো 1 বছর ওই কিছুটা বলিউড তারকাদের মতনই লাগছে যে 4 বছর কাজ করেনি, 1 বছর এসে 3-4টে ছবি। বাট না, আমি খুব মিস করছি দর্শক। তোমার ইনসিকিউরিটি কোনো ফিল হচ্ছে? মানে ধরো তুমি লাস্ট কাজ সেই 2022-এর নভেম্বরে হচ্ছে প্রসেনজিৎ ওয়ের ঋতুপর্ণা, যেটা মুক্তি পেয়েছে। মানে পাবলিক পারসেপশন দিয়ে আমি বোঝার চেষ্টা করছি যে কোথাও একটা ভুলে যাওয়া বা এগুলো হয় না? মানে এগুলো কি তোমার কখনো অভিনেতা হিসেবে ইনসিকিউর লাগে যে প্রায় 1.5 বছর তোমার কোনো কাজ রিলিজ করেনি? সেটা তো লাগেই। মানে সবসময় মনে হয় যে কাজের মধ্যে থাকতে পারলে ভালো লাগে, কাজ রিলিজ করলে মানুষ দেখলে ভালো লাগে। তো প্রায় 1-1.5 বছরের ওপরে, মানে প্রায় 2 বছর হয়ে গেল যে আমার কোনো ছবি, না 1.5 বছর হলো আমার কোনো ছবি রিলিজ করেনি। নভেম্বর আর এখন হ্যাঁ, তার মধ্যে কোনো ওয়েব সিরিজও আসেনি সেইভাবে। তো হ্যাঁ, মানে আমি জানি না দর্শক আমাকে কতটা মিস করছেন, বাট আমি তো ডেফিনেটলি মিস করছি। কিন্তু যেই কাজগুলো পূর্ববর্তীকালে করেছি আর কি, মানে সেটা ভটভটি হোক, শ্রীকান্ত হোক, সেই কাজগুলোর রেশ কিন্তু মানুষের মনে থেকে গেছে। আমি রিসেন্টলি ওই মুর্শিদাবাদে, গানটা, ওই যে আমাকে নাও আমাকে নাও, ওটা এখন হ্যাঁ মানে আমাকে নাও এখনও গেলে আমাকে সব জায়গায় শুনতে হয়, আমাকে নাও আলোতে চল। এবং রিসেন্টলি আমি মুর্শিদাবাদে শ্যুট করছিলাম একটা প্ল্যাটফর্মের কাছে, একটা রেলওয়ে স্টেশনে। সেখান থেকে একজন রেলওয়ে স্টাফ এসে বলে যে দাদা, আমি ভটভটি দেখেছিলাম হলে, আমার খুব ভালো লেগেছিল, ওটিটিতে কবে আসবে? তাহলে আমি আবার দেখবো এবং আমার বন্ধুদেরও বলবো। তো যেইটুকুনি কাজ করেছি, যত অল্প সংখ্যক মানুষকেই সেটা ছুঁয়ে থাকুক, আমার মনে হয় সেটা আমার একটা বড় পাওনা। আর হ্যাঁ, একটা তো খারাপ লাগে যে আমার কাজ যেগুলো তৈরি হয়ে আছে, বড় কাজ, শার্লক হোমস আছে, তেলেগু ছবি আছে, সেগুলো কোনোটাই রিলিজ করছে না। করছে। তো একটা সময়টা তুমি হ্যান্ডেল করো কী করে? মানে তুমি যে বারবার কথাটা বলতে চাইছো যে এই যে ইনসিকিউরিটি একটা ফিল, তো এটা তো মানে অভিনয় করতেও বা কোথাও কি একটা মানসিকভাবে কি একটা প্রতিবন্ধকতা তৈরি করো? তো এই জায়গাগুলো তুমি হ্যান্ডেল করো? আমাকে দুটো জিনিস বাঁচিয়ে দিয়েছে। একটা হচ্ছে ফুটবল, যে আমি নিজে খুব ফুটবল খেলতে ভালোবাসি এবং ফুটবল খেলি। আমার পায়ের অস্ত্রোপচারের পর আমি এখন আবার ফুটবল খেলছি, টুর্নামেন্ট খেলছি, এবং টুর্নামেন্টে একটা বড় ক্লাবের হয়ে খেলছি এই বছর আমি। তো সেটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে থিয়েটার। আমি আবার 5 বছর পরে থিয়েটারে ফিরেছি, এবং 2টো নাটক আমার অলরেডি চলছে, আরও 2টো নাটক হয়তো এই বছর করব। তো হয়তো ক্যামেরার সামনে কম কাজ করছি, কিন্তু অভিনয়ের চর্চা বা মনের চর্চা কোনোটাই বন্ধ নেই। থিয়েটার চলছে, ফুটবল খেলা চলছে। আর ঠিক আছে, আমার মনে হয় এটা সব শিল্পীর ক্ষেত্রেই একটা ফেজ আসে, এবং এটা আসা ভালো যে একটা গ্যাপের পরে নিজেকে আবার একটা মূল্যায়ন করা যায়, একটা অ্যাসেস করা যায় যে কাজগুলো করলাম আরও কীভাবে নিজেকে বেটার করতে পারি। তো সেটাই প্রচেষ্টা করবো আগামী কাজগুলোতে করার। তাহাদের কথায় তোমার কীরকম কী চরিত্র? তাহাদের কথায় আমার চরিত্রের নাম হচ্ছে রফিকুল। তো রফিকুল বেসিক্যালি হচ্ছে একজন নকশাল আন্দোলনকারী। আর তার পাশাপাশি রফিকুল একজন প্রেমিক, একজন কবি, এবং কবিতা পড়তে ভালোবাসে, আবৃত্তি করতে ভালোবাসে। তো রফিকুল, এই তাহাদের কথায় অনেকগুলো চরিত্র আছে, যারা বইয়ের চরিত্র, যারা সাহিত্যের চরিত্র। তো রফিকুলও সেরকম একটা চরিত্র।
ভীষণ ডিফারেন্ট একটা লুক আমার এই ছবিতে এবং ভীষণ ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ এই চরিত্রটার প্রতি। আমার মনে হয় শুধু কমন ফ্যাক্টরটা হচ্ছে প্রেমিক, মানে যেরকম ভটভটিতেও আমি একরকম প্রেমিক ছিলাম, টুরু লাভেও একরকম প্রেমিক, শ্রীকান্ত তো একরকম প্রেমিক, প্রসেনজিৎ বেশ ঋতুপর্ণা তো একরকম প্রেমিক, আর রফিকুলও নিজের মতন করে একটা কমন ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে প্রেমিক হিসাবে আমার মনে হয় আমি মানে লন্ডনের ছবিটাও মনে হয় ওই আলেকজান্ডারের সাথে, ওইটা তো মনে হয় একটা হ্যাঁ একটা রাজনন্দিনীর সাথেও একটা ছবি হয়েছে, সেটাও একটা আদ্যপ্রান্ত কামিং অফ দ্য এজ লাভ স্টোরি, তো সেটাতেও আমাদের খুব ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে। এবং তার সাথে আলেকজান্ডারের সাথে হয়েছে, একটা দিতিপ্রিয়ার সাথে একটি ছবি হয়েছে, তো প্রচুর প্রেমের ছবি, মানে জীবনে আমার প্রচুর প্রেম চলে এসছে। আচ্ছা, তুমি যে মূল্যায়নের কথাটা বললে, তোমার এই মূল্যায়নটা কি, মানে তোমার কাজের সম্পর্কে তোমার মূল্যায়ন তুমি কি বলবে ক্যামেরার সামনে? মানে খুব একটা কেউ বলতে চায় না, কারণ এগুলো খুবই প্রাইভেট একটা বিষয়। মূল্যায়ন মানে আমি ধরো যেই কাজগুলো আগে করেছি, যেই কাজগুলো আমার বেরিয়েছে, সেই কাজগুলো আমি যখন দেখেছি তখন আমার মনে হয় যে সেই জায়গাটা একটু বেটার হতে পারতো, এই জায়গাটা যদি সংলাপটা এইভাবে না বলে এইভাবে বলতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তো এবার যেহেতু এই কাজগুলো বেরিয়ে গেছে, আমার আর হাতে নেই, তো ওইগুলো চলে গেছে, কিন্তু শিল্পী হিসাবে আমি বরাবরই খুব খুঁতখুঁতে এবং সবসময় চাই যে নিজেকে বেটার করতে, আরও আরও কী নতুন নতুন জিনিস আমি করতে পারি সেইগুলোর চেষ্টা থাকে। এবং সেই রকমই কিছু জিনিস নিজের আমার মনে হয়েছে যে আচ্ছা এইটা করলে বেটার হতো, বা এই ধরনের চরিত্র আমি করতে চাই, বা লুক ওয়াইজও আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চাই। সেইগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মনে হয় যে ওইটাই মূল্যায়ন আর কি, মানে নিজেকে অ্যাসেস করা। তুমি তেলেগুতে কাজ করেছো বললে, তো বাংলার তেলেগুর মধ্যে কিরম ফারাক, মানে কাজের কি এনভায়রনমেন্ট সেইটা একটা বড় ইয়ে হচ্ছে ভাষা, তো সেটা খুব অসুবিধা হয়েছে যে তেলেগু ভাষা আমাকে বলতে হয়েছে, এবং যেহেতু ইংলিশে লিখে লিখে বলতে হতো, তো আমি জাস্ট মানেটা বুঝে নিতাম, তারপরে বলে দিতাম। তারপরে পরে জানলাম যে যারা মানে অন্য জায়গার অভিনেতারা যারা তেলেগু বা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা কখনোই সংলাপ মুখস্থ করে না, তারা জিবারিশ বলেন, তারপরে ডাবিংয়ে ঠিক হয়েছে। কিন্তু আমি একটু বেশি এক্সপেরিমেন্ট করে আর কি ভাষাটা শেখার চেষ্টা করেছি। আমি এখনও চেষ্টা করছি যে তেলেগু যদি শেখা যায় তাহলে তেলেগু লাইন বলো না দেখি, আহ, ছোট করে কিছু। కొంచెం కొంచెం తెలుగు కొంచెం కొంచెం স্পিক, কিছু কিছু নেই, হ্যাঁ కొంచెం కొంచెం মানে অল্প অল্প আর কি, ধরতে পারছি আমি। ওরকম। আবার আমার একটা সংলাপ ছিল, నాకు వాయం వెస్టండి మేడం నిన్నిప్పోడే এনে চম্পেটাডু নেনে চম্পেটাডু। তো হ্যাঁ এটা মানে আমার চরিত্রটা একটা সিরিয়াল কিলারে, তো ও যখন সিরিয়াল কিলারের জন্য অ্যাকিউজ হয়, তো তো ও তখন বলে যে আমি ওই মানুষটার গলা কাটিনি, অন্য কেউ কেটেছে। তো এইটাই আর কি, এখন পুরোটা ভুলে গেছি আর চেষ্টা করছি আর কি, ওই জিবারিশের মতনই কাজ চালিয়ে দিচ্ছি। আর একটা প্রশ্ন ছিল যে তুমি প্রসেনজিতের সাথে কাজ করছো, কীভাবে শিখলে? আর দুর্দান্ত, মানে মানে বুম্বাদার সম্বন্ধে বলার বাতুলতা তো আমার নেই, উনি একজন ইনস্টিটিউশন, উনি আমাদের ইন্ডাস্ট্রি। যেটা সব থেকে বড় জিনিস আমার মনে হয় বুম্বাদার থেকে শেখা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেটা হচ্ছে কি দই খায়? আমি দেখিনি, আমার সামনে তো কখনো খাইনি, বাট বুম্বাদার সবচেয়ে বড় আমার মনে হয় প্লাস পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন, এবং যেভাবে জুনিয়র্সদের সাপোর্ট করেন উনি। আমার মনে আছে যে যখন শ্রীকান্তর ট্রেলার বেরিয়েছিল, গানগুলো বেরিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ভয়েস মেসেজ করে বলেছিলেন যে খুব ভালো লাগছে এবং অল দ্য বেস্ট কাজের জন্য, এবং এটা শুধু আমি বলে না, উনি সবাইকেই করেন। তো আমার মনে হয় এই যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অভিভাবক ওনাকে যে বলা হয়, সেটা আক্ষরিক অর্থে উনি সেটাই। এবং পারফর্মার হিসাবে তো প্রত্যেক মুহূর্তে শেখা, কীভাবে শট দিতে হবে, কিভাবে ক্যামেরা নিতে হবে। যদিও আমাদের প্রসেনজিৎ ঋতুপর্ণায় প্রডিউসার আর অভিনেতার ইয়ে ছিল, কিন্তু বুম্বাদা একটি ছোট্ট স্পেশাল ভূমিকায় ছিলেনও বটে, নিজের ভূমিকা। তো সেইখানে আমি যখন তাকে কাজ করতে দেখি, মানে প্রত্যেকটা ফ্রেমে বুম্বাদার থেকে কিছু না কিছু শেখা আছে। এই ছবিটা দেখছি যে একটু অন্যরকম ছবি। এই গল্পটা যেরকম ট্রেলারে দেখা যাচ্ছে যে কোথাও একটা সেই সাহিত্যিকদের সৃষ্টি, যেই সাহিত্যিকরা সেই সময় আর কি যখন বাংলা সাহিত্যের রমরমা চলছে, বই বিক্রি হওয়ার দিক থেকে আমি বলছি, সেই সময় যারা অনামী, যারা সাকসেস পাননি, যারা সুনীল গঙ্গোপাধ্যায় হননি, যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় হননি, তাদের পরের জেনারেশনে তাদের কথা কোথাও, তাদের সৃষ্ট চরিত্রগুলোর কথা কোথাও একটা বলা হচ্ছে, এবং সেইটা নিয়েই গল্পটা। এর থেকে বেশি রিভিল করতে চাইছি না, তাহলে প্লট পয়েন্টসগুলো রিভিল করে হয়ে যাবে। আচ্ছা, এখানে একদমই নতুন ডিরেক্টর তুমি, হচ্ছে দেখো সকলেই হয়তো তোমার গল্প অ্যাপ্রোচ করবে যে খুব দারুণ একটা গল্প অ্যাপ্রোচ, মানে ভাবছি, শুনতেও ভালো লাগছে, কিন্তু ওটা যে ওই রকম হবে সেটা একটা বিশ্বাস করাটাও তো একটা ইয়ে। তো সেটা তোমার কীভাবে, মানে বিশ্বাসের স্থলটা কীরকম ছিল? কিছুটা তো যিনি পরিচালক তার সঙ্গে কথা বললে বোঝা যায়, তার
তিনি কতটা ক্লিয়ার তার ভিশনটা নিয়ে। আর দ্বিতীয় কথা, সুব্রত পরিচালক হিসেবে এটা ওর প্রথম কাজ হতে পারে, কিন্তু ও তো সহকারী পরিচালক হিসেবে এই ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে কাজ করছে। কিনে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। এবং আমারও সেই সূত্রেই ওর সঙ্গে আলাপ। একটি ছবিতে আমি কাজ করছিলাম, সেটাতে সুব্রত সহকারী পরিচালক হিসেবে কাজ করছিল, এবং সেইখানে তো সুব্রত খুবই বিশ্বাস্য বা ভরসাজনক একজন ব্যক্তি, ভরসাদায়ক একজন ব্যক্তি। তো সুব্রতর সঙ্গে সেই আলাপ যেহেতু, তো সুব্রত আমাকে যখন এই গল্পটার কথা বলে, তো খুব একটা না বলার অবকাশ ছিল না। সুব্রত করছে এই প্রথম কাজ স্বাভাবিকভাবেই, এবং সুব্রতর উপর সেই ভরসাটাও রয়েছে। আর মে মাসে রিলিজ করছে, তখন ভোটের একটা পরিস্থিতি রয়েছে, গরম রয়েছে, এইগুলো কীরকম প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখো, এই গল্পটার ধারা যেরকম, এটা ইজ নট অতি উত্তম বা হস্টেল ডেজ, কারেক্ট, যেটা একটা মেইন স্ট্রিম মাস ব্যাপার রয়েছে, তবে এটা প্রচারও বেশি হচ্ছে, সেটা একটা ব্যাপার। কারেক্ট। এবং এটার প্রচার অনেকটা করার চেষ্টা করা হচ্ছে, কারণ যে কোনো গল্প, সেটা অল্টারনেট হোক কি অ্যাবসলিউটলি মেইন স্ট্রিম হোক, আমরা সবসময় চাই যত সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। কিন্তু সব গল্প তো 5 কোটি মানুষের জন্য না, কিছু গল্প 5 লাখ মানুষের জন্য বা 50 লক্ষ মানুষের জন্য, কিছু গল্প 5 কোটি মানুষের জন্য। 5 লাখটা 5,10,000 হলে আমরা খুশি হই। তো এইটা ইজ আ নিশ আরও বেশি প্রোডাক্ট হিসেবে। কিন্তু যেহেতু বাংলায় এবং বাঙালিরা সার্বিকভাবে সাহিত্যের সঙ্গে এমনিতেই কালচারালি আমরা একটু জড়িয়ে রয়েছি, তো আশা রাখছি যে খারাপ করবে না। ফিঙ্গার্স ক্রসড। এটা আমাদের যা করার ছিল সেটা করে দিয়েছি, এবার তো তারপরে দর্শকই বোঝাতে পারবে। না, এটা তো তুমি ধরো একজন অভিনেতা হিসেবে তুমি একটা অতি উত্তম করে জনপ্রিয়তা পাচ্ছ, আবার ধরো নিয়ারিকার মতো ছবি করছো, যেখানে হয়তো তুমি জানো যে এতটা জনপ্রিয়তা পাবো না, তো একটা তো লোভেরও তো একটা বাতাবরণ তৈরি হয় না, যে কাজগুলোর মধ্যে এত শ্রীদার মতো ফার্স্ট বয় পরিচালক আমাকে কাস্ট করছে, উত্তম কুমার রয়েছে, তো এইগুলোকেও তুমি কাটাও কীভাবে? কাটানো না, আমি নিজে মানে গ্রাহক হিসেবে সব ধরনের গল্প যেহেতু পড়তে, শুনতে, দেখতে আগেও বলেছি পছন্দ করি, তাই আমি কর্মী হিসেবেও সেটা করতে চাই। এবং জনপ্রিয়তা একটা কাজ থেকে পেলে সেই কাজটা তো কোথাও আমাকে ফ্যাসিলিটেট করছে, যে যেই কাজটা খুব একটা সাংঘাতিক 5 কোটির জন্য নয়, সেই কাজটাও করার। তাহলে 5,10,000 এক্সট্রা লোক যদি আমার জনপ্রিয়তার জন্য অ্যাড হয়, তাহলে একটা ভালো গল্প তাদের কাছে আমি পৌঁছতে পারবো স্বাভাবিকভাবে। তো ইটস আ গিভ অ্যান্ড টেক পলিসি। আর তাছাড়া আমি আবারও বলছি, আমি যে জনপ্রিয়তার কাজ করি কারণ আমি শুধু এইগুলো করতে চাই বলে ওইটা আমি ক্লেম করছি না। আমি জনপ্রিয়তার কাজগুলো গ্রাহক হিসেবে পছন্দ করি, তাই ওগুলো করি। এই কাজগুলো, গল্পগুলো, সাহিত্যগুলো উপভোগ করি, তাই আমি এই কাজগুলোও করি। যেই সুযোগগুলো আমার কাছে আসবে আমি কাজে লাগাবার চেষ্টা করবো। সাহাদের কথা নিয়ে এটাই বলার যে সুব্রত সহকারী পরিচালক হিসেবে বহু বছর ধরে কাজ করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা পরিচালক হিসেবে প্রথম কাজ। এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা গল্পের ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকগুলোকে এক জায়গায় কোথাও এসে একটা বুনট বাঁধছে, একটা বেসিক স্ট্রাকচার অফ দ্য স্টোরি। চেষ্টা করেছে, খেটেছে। আমি সবসময় সব ছবির ক্ষেত্রে যেটা আমার প্রমোশনে বলে থাকি, আমি দর্শকদের কাছে অনুরোধই করতে পারি যে আপনারা প্লিজ এসে প্রেক্ষাগৃহে কাজটা দেখবেন, দেখে ভালো লাগবে খারাপ লাগবে সেটা আমাদের জানান। কারণ আপনারা না জানালে আমরা আরও যেই জায়গাগুলো আমাদের ইমপ্রুভমেন্টের দরকার যদি মনে হয়, সেই জায়গাগুলো আমরা করতে পারবো না। অতি উত্তমের ক্ষেত্রেও তো প্রচুর লোকে ওটাই বলছে যে মিক্সড রিয়াকশন খারাপ খারাপ কথাও বলেছে, কিন্তু এই যে তারা দেখে বলেছে, সেইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভ্যালিউ রাখে, কারণ সে দেখতে গেছে। আমি একটা বলছি, সকলেই বলে যে আপনারা আসুন, দেখুন, দেখে আপনি যা বলো। এবার ধরো যে গেল, দেখে তার খারাপ লাগলো, এবার তোমার কি মনে হয় যে সে আবার সেকেন্ড টাইম যাবে? তো ওর তো খারাপ লেগেছে, এটাও তো একটা মানে পাবলিক পয়েন্ট অফ ভিউতে আমি বোঝার চেষ্টা করছি। তো এটাও তো একটা খুব বড় সড়ো একটা মানে একদম ঠিক কথা বলছো, যে একবার গিয়ে খারাপ লেগে থাকে, মানে সে তো আর বারবার গিয়ে ওরকম সে তো আর বারবার গিয়ে রিভিউ দেবে না। কিন্তু আবার এও ঠিক কথা যে আমরা কি ভালো সিনেমা দেখার চেষ্টাতে খারাপ সিনেমা দেখি না, মানে খারাপ সিনেমা দেখে ফেলি না, তার মানে তো সিনেমা দেখা বন্ধ করে দিই না। তো আমাদের আশা রাখতে হবে যে সে বোধহয় কোনো মতে পরে ট্রেলারটা যদি তার ভালো লাগে। এর পারপাসটা কি, যে একটা গল্পের আমি ছোট্ট একটা অংশ তুলে ধরলাম এবং ভালো ভালো পার্টগুলো ধরে ধরলাম, বলো। ভালো ভালো পার্টগুলো তুলে ধরলাম, কারণ আমার উদ্দেশ্যই তো হচ্ছে দর্শককে এন্টাইজ করা। আমি যদি খারাপ খারাপ পার্টগুলো ওখানে গুঁজে গুঁজে দেখাই, তাহলে তো আমি ডিসসার্ভিস করছি প্রোডাক্টটাকে। যদি আমি একটা সুগন্ধি বেচার চেষ্টা করি, তার দেখা গেছে ট্রেলার দুর্ধর্ষ, কিন্তু ছবিটা সেরকম হয়নি। মানে সেটাও তো হয়, অ্যাবসলিউটলি হয়, কারণ ট্রেলারটা আলাদা করে ডিজাইন করে, মানে এরকম আমি মনে হয় শুনেছি যে দেখো, শোনা কথা, আমি যেহেতু কোনো ট্রেলার এখনো পর্যন্ত ডিজাইন করিনি স্বাভাবিকভাবে, তাই জন্যে আমার সেটা জানা নেই। একমাত্র কাজ যেটাতে ট্রেলার যখন কাটা হচ্ছিল তখন আমি ছিলাম সামনে কিছু কিছু সময়, সেটা হচ্ছে খোলামকুচি। সো আমি দেখেছি গল্পটাকেই যাতে, পারপাস অফ দ্য ট্রেলার ইজ টু এন্টাইস দি অডিয়েন্সকে লোভ দেখানো, যে দেখো এই গল্পটা, এসো জোয়ান, এটাই তো ট্রেলারের পারপাস স্বাভাবিকভাবে।
এবার সেটা করতে গিয়ে কেউ যদি সিনেমাটার থেকে বেটার ট্রেলার বানিয়ে ফেলে, ট্রেলার বানাচ্ছে তার তো দোষ নেই। না ট্রেলারের জন্য তো আলাদা লোক থাকে। ট্রেলারের জন্য না না, অনেক সময় নিজে যে এডিটর সিনেমা সেও কাটে, রাইট? না এখানে একজন আছে দীপায়ন দেখি বেশিরভাগ ট্রেলার কাট। প্রচুর ট্রেলার কাটে, আবার যে এডিটর সে নিজেও ট্রেলার কাটে। দেখো, প্রাইমারি এডিটর ইজ দ্য ফিল্ম মেকার, তার নিজের মাথার মধ্যে আছে সেই ট্রেলারটাও কীরকমভাবে বানাবে, তার কাছে অপশনস দেওয়া হয়। তো এবার ট্রেলারটা যদি ভালো হয়ে থাকে, সেটার পারপাসটা হচ্ছে লোভ দেখিয়ে দর্শককে হলে আনা, ঠিক? এবার হলে আসার পরে পুরো গল্পটা পড়ার পরে, ঠিক যেরকম একটা বই পড়া শুরু করার আগে বইয়ের পিছন দিকটা পড়ে নাও না, ওই পিছন দিকটা পড়ে যদি একজন অনামী লেখক যার লেখা এর আগে কখনো পড়োনি, বইটা নতুন দেখছো, কিভাবে আমরা করি, আমরা প্রথমে বইয়ের পিছন দিকটা পড়ি যে কী সারমর্ম একটা লেখা রয়েছে, যদি ইন্টারেস্টিং লাগে পড়তে শুরু করি। তার মধ্যে কোনো বই 14 পাতায় গিয়ে বুঝতে পারি যে না এটা ঠিক কাজ করছে না, আবার কোনো বই মনে হয় আইসাবাস ফ্যান্টাস্টিক। তো সিনেমাও তো সাহিত্য, সিরিজও সাহিত্য, ধারাবাহিক বা সাহিত্য একটা গল্প। তো সেই রিস্কটা তো আমাদেরকে প্রত্যেকবার নিতে হবে। আমাদেরকে ওয়েন উই মেক সামথিং উই হ্যাভ টু ফিল, ঠিক যেরকম আমরা গ্রাহক হিসেবে ফিল করি সিনেমা দেখার বেলায় বা অডিও স্টোরি শোনার বেলায় বা বই পড়ার বেলায়, যে হ্যাঁ পরেরটা ভালো হবে আশা করছি ভালো হবে করে সাহস করে আবার দেখতে চাই। তো দর্শকও তো সেরকমভাবেই যায়। এবার কোনো এক দর্শকের মনে হলো যে না এই ছেলেটা যে কটা কাজ করেছে খারাপ কাজ করেছে, তাই আর আমি এর ছবি দেখতে যাব না বা কাজ দেখতে যাব না, সেটা অ্যাবসলিউটলি তার স্বাধীনতা রয়েছে করার। আমি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তো ওই তো দেখেছি একবার তো গেছি, মানে সেকেন্ড টাইম চান্স দেওয়াটা আমার মনে হয় না খুব একটা পাবলিকদের ক্ষেত্রে হয় বলে আমার মনে হয় না। এটা আমার যেটা মনে হয় যে সিনেমাটি যেটা বলে যে আপনারা আসুন, এটা হচ্ছে সিনেমার বিজনেসটাকে ক্যাচ করার জন্য, যে আগে তো দেখে তো নিন, এবার পরে যা হবে হবে। মানে আমার মনে হয় এই কয়েনের উল্টো দিকটা মনে হয় না খুব একটা কেউ ভাবে, আমার যেটা মনে হয়েছে। আর তুমি একদম ঠিক কথা বলেছো, সিনেমার বিজনেসই তো, আমার পেট চলছে, তোমার পেট চলছে, উই আর ইন দ্য বিজনেস অফ আর্টস। আমি সিনেমা বানিয়ে নিজে দেখে রেখে বাড়িতে ঘুমিয়ে পড়লাম, জল খেতে হবে না। তো উই আর ইন দ্য বিজনেস অফ আর্টস। তো স্বাভাবিকভাবেই যেই জিনিসটা আমি তৈরি করছি, ঠিক যেরকম কোনো লেখক, কোনো কবি, তিনি কি তার কবিতা সংকলন বেচার চেষ্টা করেন না? যতগুলো বইয়ের কপি বিক্রি হবে ততগুলো তো তার রয়্যালটি আসবে, তিনি পেট ভরে খেতে পারবেন, আবার লিখতে পারবেন। তো স্বাভাবিকভাবে যে কোনো শিল্পীরই তো সেটাই উদ্দেশ্য থাকে। তো আই হ্যাভ এর নো, মধ্যে যে দর্শকের যে পৌঁছানোর যে পলিসিটা, সেটা কোথাও একটা কি বুমেরাং হয়ে যাচ্ছে না, সেটাই মনে হয়। দেখো বুমেরাং তো এখনো পর্যন্ত চলে যাচ্ছে, কিছু সিনেমা ব্যবসা দেয়, কিছু সিনেমা ব্যবসা দেয় না। মাঝখানে কথা হচ্ছিল যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি ফ্লপ হয়ে গেছে, কই তো শাহরুখ খানের দুটো ছবি আসলো, আবার সব কিন্তু হিট। শাহরুখ খানের পর তুমি যেহেতু বললে, আবার কিন্তু বলিউডের বেশ কিছু ছবি রয়েছে যেগুলো হচ্ছে মশলা ফিল্ম, সেগুলো কিন্তু আবার চলেনি। কারেক্ট, মানে এরকম একটা চলছে কিন্তু, মানে ভালো ছবিও চলেনি তো, মেরি ক্রিসমাসও চলেনি। মেরি ক্রিসমাস কি অসাধারণ একটা। তাহলে হাউ ডু ইউ প্রেডিক্ট দি অডিয়েন্স? ইউ কান্ট প্রেডিক্ট দি অডিয়েন্স। তুমি হিট বই লিখতে বা সিনেমা বানাতে জানো না, তুমি তোমার কনভিকশন অনুযায়ী একটা জিনিস বানাবে এবং আশা করবে যাতে এটা চলে যায়, এবং দর্শককে বলবে দেখুন খুব খেটে বানিয়েছি, প্লিজ আসুন দেখুন, এই যে এইটা আছে। ট্রেলার তো গাজরই তো, তো সেটাই তো উদ্দেশ্য, সেটাতে তো কোনো অসুবিধা নেই। এবং দর্শক দেখে হয় ভালো বলবে, নাহলে খারাপ বলবে, নাহলে বলবে এর পরের বারটা দেখবই না। সেটা সম্পূর্ণরূপে দর্শকের উপরে তার স্বাধীনতা। আমার কর্তব্য কর্মী হিসেবে একটা জিনিস বানানোর পরে দর্শককে রিকোয়েস্ট করা যে প্লিজ এসে দেখুন, দেখলে ভালো লাগলে জানান, খারাপ লাগলেও জানান। আপনার সাথে আমি অ্যাগ্রিও করতে পারি 10টার মধ্যে 5টা পয়েন্টে, আবার ডিসএগ্রিও করতে পারি, কিন্তু আপনার মতামত রাখার অধিকার আমি কেড়ে নেওয়ার কথা বলছি না, গণতান্ত্রিক দেশ কি বলছো। অন্তত কনস্টিটিউশনালি তাই। তো তুমি তো আইপিএল কভার করছো, তো আইপিএল কি মনে হচ্ছে কে জিতবে? কোনো আইডিয়া নেই এখনও পর্যন্ত। সানরাইজ ইটস বিন আ ভেরি, মানে এবারে টাটা আইপিএলের মরশুম খুবই কম্পিটিটিভ, তো রান হচ্ছে দাদা, প্রচুর রান হচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তো একবার নিজের রেকর্ড করলো, আগেরবার আরসিবি রেকর্ডটা ব্রেক করে এবারে সেই রেকর্ডটাই আবার গতকাল ব্রেক করে দিল। এটা মানে ইম্প্যাক্ট প্লেয়ার আসার ফলে কিন্তু একটা মানে পরিবর্তন হয়েছে আমার যেটা এই মনে হয়েছে। আইপিএল এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বিস্ফোরক আইপিএল হয়েছে, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি 4-6। আমি চলে আসার আগে পর্যন্ত তো কাউন্ট ওয়াজ এভরি 13 বলস, প্রত্যেক 13 বলে একটা করে 6 হচ্ছে, প্রত্যেক 5টা বলে একটা করে 4 হচ্ছে। তো এখন টি20 ফরম্যাটটাই সেটা, ইটস, এবং সেইখানে তাই কোথাও বেশি বহুল খেলা হয়ে যাচ্ছে না, মানে ক্রিকেটের ওই আর্টটা চলে যাচ্ছে, ওই সচিন তেন্ডুলকার স্ট্রেট ড্রাইভ, সেহবাগের ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এইগুলো এত দেখি এদিক ওদিক আঙ্কৃশ রঘুবংশী বলে একটি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের উপরে ডেবিউ করেছে আন্ডার 19 বিশ্বকাপে, ভারতের হয়ে হাইয়েস্ট রান গেটার। ওর খেলা দেখেছো তুমি ভালো করে? আমি দেখেছি। তোমার মনে হয় যে ও না, না, শুধু না। পেশি ভুল প্লেয়ার? না সেটা বলছি, কিছু কিছু প্লেয়ার মনে হচ্ছে না একটু বেশি বহুল খেলা যারা শুধু পেশির ওপরে ভরসা করে যাবে তাদের যেদিনকে পেশি, দেখো যে কোন ইটস অ্যান আউটফিল্ড স্পোর্ট, স্বাভাবিকভাবে পেশির কাজ যত বাড়বে তত বেশি ফিটনেস উইল কাম ইন টু প্লে।
এবং ফিটনেস তোমাকে টেকনিক্যালি আরও স্ট্রং হতেই সব সাহায্য করবে। তুমি ধরো একটা ফ্রন্ট ফুটে কাভার ড্রাইভ মারছো, তোমার বডি ব্যালেন্স শিফট করার একটা বিষয় রয়েছে। তো তোমার কোর যদি স্ট্রঙ্গার হয়, তোমার যদি শোল্ডার স্ট্রঙ্গার হয়, তোমার যদি কোয়াড স্ট্রঙ্গার হয়, তোমার গ্লুট স্ট্রঙ্গার হয়, তো স্বাভাবিকভাবেই তুমি ফিট, তাই জন্যই তুমি তো বেটারভাবে শটটা খেলতে পারবে। আগেকার দিনে শুধুমাত্র আমরা টেকনিক্যালিটির ওপরে আমরা করতাম, ভরসা করতাম, এতটা অ্যাথলেটিসিজম ক্রিকেটে ছিল না। কিন্তু তাতে তো খেলাটা আরও ভালো হচ্ছে, যে ক্যাচগুলো অজিঙ্ক্য রাহানে এখন ধরছে বা সঞ্জু স্যামসন দিয়ে ক্যাচগুলো ধরছে। সবাই পায় মানে ভালো ফিল্ডার, ব্রিলিয়েন্ট ফিল্ডিং না হলে, তুমি ফিল্ডার ভালো না হলে তুমি আসতে পারবে মোহাম্মদ কাইফ আর যুবরাজ সিং বাদে খুব একটা কারেক্ট আমরা জানতাম। কারেক্ট। এবং এখন ভালো ফিল্ডার হওয়াটা একদম প্রেরিকুইজিট, প্রাইমারি প্রেরিকুইজিট। তো সেটা তো মনে হচ্ছে জিতবে, মানে যদিও খুব টাফ না, খুব টাফ এখনো পর্যন্ত। কলকাতা নাইট রাইডার্স এবারে ভালো খেলছে, রাজস্থান রয়্যালস দারুণ খেলছে, চেন্নাই সুপার কিংস অ্যাজ ইউজুয়াল ইজ আপ দেয়ার, মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো স্টার্ট পায়নি, আরসিবিও না, সানরাইজ হায়দ্রাবাদ খেলছে, গুজরাট টাইটেন্সও খেলছে। এবারে খুব কম্পিটিটিভ হচ্ছে, মানে প্রথম 6 জনের তুমি যদি টেবিলটা দেখো 6-7 জনের, মানে 4, 5, 6, 7টা মোটামুটি এদিক হতে থাকছে। রাজস্থান, কলকাতা এবং চেন্নাই 1, 2, 3 ভাগাভাগি হচ্ছে মোরললেস, বাকি তারপর থেকে 7 নম্বর পর্যন্ত মোটামুটি এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। তো সেটা খুব ভালো। তো আমার যেটা খুব বারবার মনে হয় সৌম্য, তুমি আমাকে অনেক আগে যখন ইন্টারভিউ নিয়েছিলে তখনও আমি বলেছি যে আমরা ইদানিং বড্ড বেশি এই হিট ফ্লপে আটকে যাচ্ছি। হয় কি, স্টেশনের ধারে যে কালো তেলে, পোড়া তেলে ভাজা, যে তেলে ভাজাটা যদি খাও, সেটা কিন্তু প্রচুর সেল হয়, প্রচুর বিক্রি বাট্টা হয়, কিন্তু তারপর ওটা খেয়েই কিন্তু আবার এনআরএসে ভর্তি হতে হয়, মানে পেটটা দেখাতে হয়। তা আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও তাই হয়েছে, আমরা ইমিডিয়েট হিট দেখতে গিয়ে দেখা যায় সেই ছবিগুলো পরে দেখা যায় না। বাট হিট তো আমাদের জরুরি, একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে অবশ্যই হিট জরুরি, কিন্তু হিটের থেকে সেই হিটটা আমি দেখলাম, তারপরে আমি যখন ছবিটা অন্য জায়গায় দেখছি, সেই ছবিটা নিয়ে তুমুল গালাগাল দিচ্ছি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি, পরে যখন একটা ভালো ছবি আসছে, যেমন রিসেন্ট একটা ছবি রিলিজ হয়েছে বেলাইন, ওই ছবিটা লোকে দেখতেই যাচ্ছে না, জানেই না। তা এই ছবিগুলো যদি বাঙালি না দেখে, তাহলে আবার আমরাই বলবো যে বাংলা ছবি, বাংলা ছবি হয়, ভালো বাংলা ছবি হচ্ছে না। এই যে তাহাদের কথা, এই গল্প, ইউনিক গল্প, একজন ব্যর্থ লেখক, সে উপন্যাস লেখক, তাকে তার যে সৃষ্টি করেছে যে চরিত্রগুলো, সেই চরিত্রের মধ্যে আমি একটা চরিত্র, যে ওই কলকাতার হাওড়ার ওই পোস্তা অঞ্চলে ঠেলা নিয়ে মাল নিয়ে যায়, নিয়ে আসে। তারও জীবনে প্রেম আছে, তার জীবনে দুঃখ আছে, তার জীবনে যন্ত্রণা আছে, ভালোবাসা, আনন্দ, সব। তো এই ধরনের চরিত্র করতে গেলে তো আগে তোমাকে ওই গল্পটাও হতে হবে। সেই গল্পটাই যদি না হয়, তাহলে আমরা কী ধরনের চরিত্র করব? বাংলা ছবির ভবিষ্যৎ বা এই ধরনের ছবিগুলো আমরা বুঝতে পারছি অল্টারনেটিভ ছবি, সেটা তো সেই কিছু সংখ্যালঘু দর্শক দেখবে, তারপর সেই হাউতাস, মানে এর না, এটা যেমন তোমাদের মতো যারা ইউটিউবার, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত, বাঙালি দর্শককে অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত। আজকে আমরা হিন্দিতে যেমন জোরাম বলে একটা ছবি কিছুদিন আগে আমি দেখলাম, এই ছবিটা একদমই লোকজন দেখেনি হলে যখন রিলিজ হয়েছে। এখন রিসেন্ট ওর যে ডিরেক্টর, তার একটা পোস্ট দেখলাম, জোরাম অ্যামাজনে আছে এবং সেটা হু করে লোকে দেখছে, সেটা 7th পজিশনে চলে এসছে। অর্থাৎ ভালো কাজ কিন্তু লোকে দেখতে চায়। সেটা কি সেটা তো মনে হয় যে ওটিটিতে ভালো কাজ দেখবে না, ওটিটিতে না, হলে গিয়ে কি, আমি বলছি ধরো আমি তোমার একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি, 12 ফেলের মতো ছবিও কিন্তু যে খুব মানুষ হলে গিয়ে গেছে তা নয়, সেটা কিন্তু পরবর্তীকালে ওটিটিতে একটা বিশাল আকার ধারণ করেছে। হয়তো হলে মানুষ খুব একটা যেতে চাইছে না। আসলে মানুষের যেটা মনে হয়, আমার তো দেখা নিয়ে কথা, দেখে নিলেই হলো। এবার সেই জায়গা থেকে আচ্ছা ঠিক আছে, পরে একটা হ্যাঁ অবশ্যই আর্থসামাজিক, না রাজনৈতিক ইস্যু কতটা জোরালো আমি বলতে পারবো, কারণ রাজনীতিটাই তো ঘাঁটা আমাদের এখানে, মানে সারা ভারতবর্ষের আমি প্রেক্ষিতে। একটা জাস্ট বলছি, আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম রবি ঘোষের মহাপৃথিবী, যেটার আমি দেখলাম প্রযোজনা সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের ওই যে তথ্য সংস্কৃতি কেন্দ্র, তো সেইখান থেকে তারা এই ধরনের ছবি মানে করতো। আরেকটা আমি তোমাকে বলি, একটা এই যে আমাদের মাল্টিপ্লেক্সের যে চেন, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দাঁড়িয়ে যে বাংলা ছবিগুলো রিলিজ হচ্ছে, তুমি খেয়াল করে দেখবে সেই বাংলা ছবি যাতে ঠিকঠাকভাবে রিলিজ না হয়, ঠিকঠাকভাবে হল না পায়,
ঠিকঠাক সময় যাতে হল না পায় তার জন্য আপ্রাণ ব্যবস্থা আছে, এইগুলো আগে কাটানো দরকার। অন্যান্য স্টেটে এটা হয় না শুধু, আমার স্টেটে আমার বাংলা ছবির জন্য প্রাইম টাইম থাকবে না, এবং এটা নিয়ে কোনো মানুষগুলোর ইয়ে নেই, মানে তাদের দোলাচল নেই, তাদের টেনশন নেই। এটা তো আগে করা উচিত, সরকারকে বলে হোক, যাদেরকেই বলে হোক, যাদের হাতে ক্ষমতা আছে, যে প্রাইম টাইমে মাল্টিপ্লেক্সে একটা টাইম দিতেই হবে বাংলা ছবি চলার জন্য। সেটা যদি না হয় তাহলে এইভাবে লড়াই করে এই ছবি তুমি ঠিকঠাক টাইম পেলো না, হল পেলো না, কজন লোক দেখবে তুমি আমাকে বলো? যদি না হয় লুপে ঘুরছি মনে হয় যে ও হ্যাঁ, একটা একদম। চলছে জাস্ট এটার কোনো শেষ আমিও খুঁজে পাচ্ছি না। মানে আমরাও বহু আলোচনা করছি বিভিন্ন ওই জন্যই আমি তোমাকে বলছি, এই যে ইমিডিয়েট হিট, ছবিটা হিট, আরে বাবা হিট তো হতেই হবে, তা না হলে লোকজনে চলবে কি করে, বাঁচবো কি করে? কিন্তু তার সাথে তো এমনভাবে সিনেমা তো মরে না সৌম্য, সিনেমা বেঁচে থাকে। আজকে যদি এই তাদের কথা নাও চলে, হলে যদি নাও চলে, তাও এই সিনেমাটা যদি ভালো সিনেমা হয় তাহলে এই সিনেমাটা 10 বছর পরও লোকে দেখবে এবং কথা বলবে। যেভাবে ওই মহাপৃথিবী ছবিটা নিয়ে আজকে আমি কথা বলছি, একদমই। কিন্তু সেইখানে কিছু ছবি পুজোয় রিলিজ হলো, তুমুল ব্যবসা করলো, তারপরে ওই ছবিগুলো দেখতে দেখতে আমি 1400 খিস্তি মারছি, এইগুলোর কোনো মানে নেই তো। আর বাংলা সিনেমা আমার কাছে আত্মীয়, আমার খুব নিজের, তা তার যদি কোনো রোগ হয় তো তাহলে কষ্ট তো হবে।